প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। দেশ জুড়ে বয়ে যাচ্ছে অতি এবং অতি তীব্র তাপপ্রবাহ এবং তাতে মানুষের জনজীবন প্রায় স্থবির বলা যায়। ঢাকার রাস্তায় যানজট অনেকটাই কম, দিনের বেলা মানুষ আসলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছেন না। তাপমাত্রা যশোরে মাঝে একদিন শনিবারে 42.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঢাকায় 40 ডিগ্রি ছাড়িয়েছে। প্রায় প্রতিদিনই হিট স্ট্রোকে মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। ফলে এই তীব্র খরা এবং এই তীব্র গরম আমাদের জন্য একটা জনজীবনে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এটা তো আমাদের একদম তাৎক্ষণিক শারীরিক কষ্ট, কালকে বৃষ্টি হলেই হয়তো এই কষ্টটা অনেকটাই কমে যাবে। কিন্তু আমাদের চোখের আড়ালে আমাদের শহুরে মানুষের চোখের আড়ালে আরও একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের কৃষির এবং কৃষকের। এখন মাঠে মাঠে ধান, কিন্তু যেই ধান পুষ্ট না হলে তীব্র গরমে সেগুলা অপুষ্ট থেকে যেতে পারে। গাছে গাছে এখন আম আছে, লিচু আছে, সেইগুলোও তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হতে পারে। পানির লেভেল নিচে নেমে যাওয়াতে সেচের খরচ কৃষকের অনেক বেড়ে যাচ্ছে এবং মজুরির খরচও বেড়ে যাচ্ছে, কারণ তীব্র গরমের কারণে শ্রমিকের কর্মক্ষমতা, কর্মঘণ্টা সেটাও কমে যাচ্ছে। সব মিলে তার শুধু কৃষির কথা বললাম, আপনি যদি পোলট্রির দিকে যান বা মাছের যারা উৎপাদন করেন, পোনা উৎপাদন করেন, সব খাতেই দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তীব্র গরমের কারণে। কৃষকের এই ক্ষতি কিন্তু কালকে বৃষ্টি হলেও এই ক্ষতি হয়তো পুষিয়ে নিয়ে যাবেন। এই ক্ষতিটা একটু লম্বা দীর্ঘমেয়াদী ক্ষতি যেটা হচ্ছে, সেটার ক্ষতির রেশ তাদেরকে অনেক দিন টানতে হবে। কিভাবে কৃষকের পাশে দাঁড়ানো যায়, সরকার নিশ্চয়ই জিনিসগুলো দেখছেন। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসলে কতটা ক্ষতি সত্যি সত্যি হচ্ছে এবং সে থেকে তাদেরকে উদ্ধারের, রক্ষার, তাদের পাশে দাঁড়ানোর, সুরক্ষা দেওয়ার কোনো উপায় আছে কিনা, বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক। আমাদের দুজন অতিথি যুক্ত হবেন, বাগেরহাট থেকে যুক্ত হবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান। ময়মনসিংহ থেকে যুক্ত হবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, যিনি একই সঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সহসভাপতিও। কৃষির বিপদ, কৃষকের বিপদ, এই শিরোনামে জনাব আনোয়ার ফারুক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমাদের দুজন অতিথি আছেন যারা কৃষিবিদ এবং কৃষি অর্থনীতিবিদ, তাদের কাছ থেকে শুনবো। আপনার কাছ থেকে শুনি যে আসলেই আমরা ঢাকায় বসে তো শুধু গরম লাগছে এইটুকুতে আমরা হাঁসফাঁস করছি, কিন্তু বাস্তবে মাঠের কৃষক যারা আমাদের সারা বছরের খাদ্যের যোগানদাতা, তাদের কি অবস্থা? আপনি আসলে যথার্থই বলেছেন যে কৃষকের বিপদ। কারণ এখন দেখেন ভরা মৌসুম, আমাদের যে প্রধান ফসল ধানের যেখানে আমাদের প্রায় 60% যে ফলনটা আসে বড় মৌসুম, এই বড় মৌসুমের এখন হারভেস্টকালীন সময় এবং অলরেডি হাওরে হারভেস্ট প্রায় শেষ পর্যায়ে এবং প্লেইন ল্যান্ডে হয়তো শুরু হয়েছে, কোথাও কোথাও শুরু চলবে। এবং এই তাপদাহ যদি চলতে থাকে তাহলে প্রথম কয়েকটা ক্ষতি, একটা আপনি উল্লেখ করেছেন যে শ্রমিকের খরচ বেড়ে যাচ্ছে, মজুরি বেড়ে যাচ্ছে। তারা যেখানে আগে 6 ঘন্টা কাজ করতে পারতো, এই গরমে তারা 6 ঘন্টা করতে পারছে না, থাকলেও কর্মক্ষমতা কমে যাচ্ছে। আবার অনেকে কাজ করতেই চাচ্ছেন না, এত গরমে কাজ করবেন না। আবার যারা করছেন তারাও সময় দিতে পারছেন না, তাতে করে এক্সট্রা খরচ লাগছে। এবং যারা কাজ করছেন তাদের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, তাদেরকে বেশি খাবার দেওয়া লাগছে, তাদের স্যালাইন দেওয়া লাগছে, শরবত দেওয়া লাগছে। এই যে এক্সট্রা খরচগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমরা হিসাব করি না। আপনি যদি দেখেন যে আপনি বললেন যে সরকার, এটা তো আসলে সরকার, ওয়েদারটাকে সরকার কিছু করতে পারবে না, বাট সরকার কিন্তু কৃষকের জন্য কিছু করার সুযোগ ছিল, যেটা আমরা দেখছি করতে পারছে না বা করা হয়নি। অতি সম্প্রতি যদি দেখেন যে খাদ্য মন্ত্রণালয় ধান সংগ্রহের নীতিমালা ঘোষণা করেছে, সেখানে ধানের দাম ধরেছে 32 টাকা। এখন 32 টাকা ধানের দাম আপনি যখন ঢাকায় বসে হিসাব করেছেন, এসিতে বসে, আপনি কি এই জিনিসগুলো ক্যালকুলেট করেছিলেন যে এখন শ্রমিকের দাম বেশি হবে, এখন ধান কাটা কমে যাবে, ওয়ার্কিং সময়টা কমে যাওয়ার কারণে বা কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে সেচের খরচ বেড়ে যাবে। প্লাস যদি খরা অব্যাহত থাকে তাহলে আপনার চিটা হওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনি ধরেছেন যে বিঘা প্রতি 25 মণ ফলন, তার তো কৃষকের তো 25 মণ হবে না, সুতরাং আপনার কস্টিংটা প্রপার বেড়ে যাবে। কিন্তু আপনি বলছেন যে 32 টাকায় কৃষকের প্রফিট হবে। আমাদের সমস্যাটা হলো ওই জায়গায় যে আমাদের মানসিকতার একটা প্রবলেম।
কৃষকরা 2 টাকা প্রফিট দিতে আমরা খুব চিন্তা করি, মনে হয় যেন আমার সব টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি দেখেন যে ঋণ খেলাপিদের হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা, সেটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই। কিন্তু কৃষক 2 টাকা বেশি দাম পাবে, এতে যেন সবাই একদম অস্থির হয়ে যায় যে আর বেশি দেওয়ার দরকারটা কি। আমরা বারবার বলেছি যে আপনি যদি আপনি দেখেন কোভিডকালীন, দেখেন কোভিড পরবর্তী এই ইউক্রেন ওয়ার, দেখেন বাংলাদেশ কিন্তু আমরা খুব স্মুথ আছে ফুডের ক্ষেত্রে, কারণ আমাদের প্রোডাকশনটা স্মুথ আছে এবং এটা সম্ভব হয়েছে কৃষকের কারণে। এবং চালের দাম একটু ভালো থাকার কারণেই কিন্তু আজকাল কৃষক ধান করছে, না হলে কিন্তু মাঝখানে একটা সময় 5 বছর আগে 7 বছর আগে কৃষক ধান থেকে সরে যেতে চাচ্ছিল, কারণ ধান করবে না, সেখানে তারা ফল বাগান করবে। এখন যদি ধানের বা চালের দাম ভালো না থাকে তাহলে তো কৃষক ধান করবে না, ধান বিক্রি করতে না পারলে বেটার প্রাইসে। আপনি 32 টাকা করেছেন এবং একই নীতিমালায় করেছেন, যেটা গত 15 বছর যাবৎ ফেল করেছে। গত 15 বছরে সরকার কোনোদিন সরকার ঘোষিত 50% প্রকিউর করতে পারেনি। তো সেখানে এই একই নীতিমালায় প্রকিউর করতে না পারলে তাহলে কৃষকের যদি কোনো বেনিফিটই না থাকে, তাহলে আমার এই প্রকিউরমেন্ট পলিসি কেন? আমরা বারবার বলেছি যে ভারতের উদাহরণ দেখেন, আমার পার্শ্ববর্তী যে স্টেট পশ্চিমবঙ্গেই ধানের 20% সরকার সংগ্রহ করে ধানের, আমরা সেখানে 2%ও সংগ্রহ করতে পারি না। তাহলে কৃষকরা আপনি বেটার প্রাইস কীভাবে এনশিওর করবেন? 32 টাকা আপনি দিবেন, তাও আপনার গোডাউনে নিয়ে মাল পৌঁছে দিতে হবে, লেবার খরচ, তারপরে ক্যারিং খরচ, ট্রান্সপোর্টেশন এবং এক্সট্রা। তারপরে আপনি সময় মতো বিল দিবেন না, কেন কৃষক হ্যাসেল নেবে? আপনি যদি 32 টাকা দিতে চান, আপনি কৃষকের মাঠ থেকে 32 টাকা নিয়ে আসেন, যে কৃষকের আর কোনো কষ্ট নাই, আমি কাঁচা ধানে নিব 32 টাকা দেব। এখানে না হয় সরকারের কত টাকা, 100, 200, 500 কোটি টাকা না হয় বেশি খরচ হবে, তাতে দেশের কি এমন ক্ষতি হতো? কিন্তু আপনি দেখেন আজকে যখন চাল আমদানির জন্য 80 জনকে অনুমতি দিচ্ছেন, কেউ চাল আমদানি করছে না। তার কারণটা কি? দেশের প্রাইস ইন্টারন্যাশনাল প্রাইস থেকে কিন্তু বেশি না, অনেক কম। আপনি আজকের বাজার যদি ধরেন, আপনি 72 টাকা আন্তর্জাতিক বাজারে চালের দাম, সেখানে বাংলাদেশে তো 60 টাকায় ভালো চাল পাওয়া যাচ্ছে, +-60 টাকা আমরা চাল পাচ্ছি, এই জন্য আমদানি হচ্ছে না। সুতরাং আমাকে দেখতে হবে যে আমার ফুড সিকিউরিটির জন্য আমার খাদ্য আমাকে উৎপাদন করতে হবে, আর তাই যদি করতে হয় আমার দামটা স্টেবল থাকতে হবে। আমি মনে করি এখন যেরকম চালের প্রাইস আছে ইটস গুড, বরং এর চেয়ে বাড়লেও কোনো অসুবিধা নেই কৃষকের জন্য। কিন্তু পরে যে খবরটা আসবে যে আমার কনজিউমাররা কী করবে, যারা নিম্ন আয়ের, এদের জন্য তো ওপেন মার্কেট অপারেশন আছে, সেখানে আপনি 30 টাকা চাল বিক্রি করেন। সরকার যদি আজকে বেশি দামে ধান সংগ্রহ করে কৃষকের বিপদ হবে, এই জিনিসটা কিন্তু তারা মাথায় নিচ্ছে না। সুতরাং সরকার করবেন, হয়তো সরকার কি করবেন, সরকার পরবর্তীতে একটা প্রণোদন স্কিম দেবেন, আপনাকে 5 কেজি বীজ দিবেন বা 1000 টাকা সার দেবেন। কিন্তু আমার যে লস হয়েছে, আপনি যেটা বলতেছিলেন কৃষকের যে লস হবে, এটা কি কৃষক রিকভারি করতে পারবে? এই 5 কেজি বীজ দিয়ে আর এই 1000 টাকার ফার্টিলাইজারে কিন্তু কৃষকের খুব একটা ভাগ্যের পরিবর্তন হবে না। সুতরাং আমাদের যেটা করতে হবে যে এই টেম্পারেচার যে ট্রেন্ড আমরা দেখছি, এটা গত বছর এবং তার আগের বছরও ছিল, আস্তে আস্তে বাড়ছে। সুতরাং এটা হয়তো সামনে আরও বেশি খারাপ হবে। সো আমাদের আরও বেশি বিনিয়োগ করতে হবে রিসার্চে, R&Dতে, যে এই টেম্পারেচার সহনীয় জাতগুলোকে কীভাবে ট্যাকেল করা যায়। এবং সেখানে মডার্ন টেকনোলজি নিতে হবে। আপনার ট্র্যাডিশনাল ওয়েতে ভ্যারাইটি ডেভেলপ করা আপনার 10 বছর লাগবে, ততদিনে কিন্তু আমার ধ্বংসই হয়ে যাবে এগ্রিকালচার। সুতরাং সেখানে আপনাকে বায়োটেকনোলজি, জেনোম এডিটিং করে হলেও আমাদের নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসতে হবে, যারা এই গরম সহ্য করতে পারে। এবং আমরা আরেকটা বলেছিলাম যে হাওরে আমরা প্রত্যেক বছরই ফ্ল্যাশ ফ্লাড হলে আমাদের ক্ষতি হয়। এবছর গরমের কারণে বৃষ্টি হয় নাই, ফ্ল্যাশ ফ্লাড হয়নি, আমরা হাওর থেকে উঠে আসতে পারছি, কিন্তু সেটা তো কোনো সলিউশন না। সেটার জন্য আমরা বলছি সেখানে যদি আমি 15 দিন আগে চারা রোপণ করতে পারতাম, তাহলে কিন্তু এই 15 দিন আগে ধান উঠতে পারতো। সো 15 দিন আগে শীতের জন্য পারা যাচ্ছে না, কোল্ড টলারেন্ট ভ্যারাইটি দরকার আমাদের, যেটাকে ঠান্ডা সহিষ্ণু হবে এবং 15-20 দিন আগে লাগানো যাবে এবং মানে ফ্ল্যাশ ফ্লাডের ভয় থাকবে না তখন। প্লাস আমরা বারবার বলছি হাওরের জন্য স্পেশাল ভ্যারাইটি আনতে হবে, যেটা শর্ট ডিউরেশন 120 দিনের ভিতরে আসে, যদি এখন নাই। সেখানে আপনাদের নিউক্লিয়ার রেডিয়েশন বলেন, বায়োটেকনোলজি বলেন, এই সমস্ত প্রযুক্তিগুলো কাজে লাগাতে হবে। কাজ করছে সরকার, বাট এই কাজটাকে এখন প্রায়োরিটিতে করতে হবে। কারণ আমার ফুড সিকিউরিটি, আমার বাংলাদেশের এই মুহূর্তে যদি দেখি, আমি গত 15 বছরের সরকারের সাফল্যের ভিতরে সবচেয়ে বড় সাফল্য আমার খাদ্য নিরাপত্তা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান, আপনি মানে চাকরি থেকে অবসর নেওয়ার পরেও আপনার ব্যস্ততা কমেনি, আপনি মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন। আপনি এখন কি অবস্থা বলেন তো, মাঠে ময়দানে কৃষকদের আপনি কি চিত্র দেখতে পেলেন? ধন্যবাদ। আজকেও সারাদিন সকাল 8টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি আসলে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা, সদর, কলারোয়া, কালীগঞ্জ, দেবহাটা এইসব এলাকায় ঘুরেছি। আজকেও প্রচন্ড তাপদাহ ছিল এবং গরম পড়েছে ভীষণ। কৃষকরা খুবই উদ্বিগ্ন। যেসব কথাগুলো এর মধ্যে আলোচনা হলো, তার সাথে
আমি সহমত পোষণ করছি। কিন্তু এই খরার বিষয়টা চলছে প্রায় এ মাসের মাঝামাঝি থেকে, 14-15 তারিখ থেকে, বৈশাখ মাসের শুরু থেকেই আমরা লক্ষ্য করছি এই উচ্চ তাপমাত্রা। এবং এইখানে সবচেয়ে বড় আশঙ্কা যেটা দেখা দিয়েছে, যে বড় মৌসুম এমনি নিরাপদ থাকে আমাদের, কিন্তু তারপরেও এইবার এই ধানের তীব্র খরার কারণে অকাল পক্বতার একটা প্রবণতা হতে পারে। এতে আমাদের হচ্ছে যে ফলন কমে যাবে এবং মোট উৎপাদন কমে যেতে পারে, সেটা একটা বিষয়। তারপরে যখন রাত এবং দিনের তাপমাত্রার মধ্যে যে সহনীয় যে বিষয়টা সেটা অতিক্রম করে গেছে, সেইখানে কিন্তু সেই সময়টাই যখন ধানগুলো ফুলে উঠেছে বা যেটাকে আমি বলি পরাগায়ন পর্ব চলছে, সেই সময়ে যেখানে যেখানে খরা হয়েছে এরকম, সেখানে কিন্তু ধানের যে শীষের অগ্রভাগ আমাকে অনেক জায়গা থেকে অনেকে বলেছেন, এবং আমি নিজেও দেখেছি যে সেইখানে যেটাকে আনফিল্ড গ্রেইন বা চিটা বলি আমরা, সেইগুলো হওয়ার একটা প্রবণতা হয়েছে। আর আগে যে কথাটা বললাম যে আগে পেকে যাচ্ছে ধান তীব্র হচ্ছে এই সূর্যের তাপের কারণে, সেই বিষয়গুলো আমাদের সবাইকেই ভাবিয়ে তুলেছে। তাছাড়া আপনি যেমনটা বলছিলেন বা আনোয়ার ফারুক স্যার বলছিলেন যে কৃষকদের যে শ্রম ঘন্টা তারা কাজ করতে পারত, সেই ক্ষতি, সেইখানে তারা সেই সময়টা দিতে পারছে না। আর সেচের খরচ বেড়ে গেছে, কেননা আমরা কৃষি গবেষণা এবং সম্প্রসারণের পক্ষ থেকে যেসব প্রচারপত্র বিলি করেছি এই খরা মোকাবেলার জন্য, সেইখানে আমরা বলেছি যে ধানের গোড়ায় পানি বাঁধিয়ে রাখতে, তার মানে যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, যে ঘন ঘন সেচ দিয়ে পানি বাঁধিয়ে রাখতে হবে। এর ফলে হয়েছে কি সেচের খরচটা বেড়ে গেছে। ফলে এই অবস্থায় করণীয় নিয়ে যে কথাটা আনোয়ার ফারুক স্যার বলছিলেন, যে এইখানে কিন্তু সরকারের অনেক দায়িত্ব রয়েছে এবং সেই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার। বিশেষ করে কৃষকদের ধানের যে কেনার যে দাম, যেটা গত বছর ছিল 31 টাকা, এবছর 32 টাকা, এই 31-32 টাকা দিয়ে ধান কিনে কিন্তু আমরা খুব খুব বেশি সুরক্ষা দেওয়া আসলে যাবে না। তো কাজেই প্রকৃত আমার একটি সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয় করে এই খরার প্রভাবটা নির্ণয় করার জন্য মাঠ ময়দানে মানুষ গিয়ে এগুলোর আসলে তথ্য উপাত্ত সংগ্রহ করে এই ফলনের উপরে, মোট উৎপাদনের উপরে কি প্রভাব পড়ছে এবং কৃষকদের উৎপাদন ব্যয় তা কোন পর্যায়ে যাচ্ছে, জি, সেটা কিন্তু মানে সেটার উপরে আপনার তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি পর্যালোচনা করে এই জিনিসগুলোর সম্পর্কে ধারণাগুলো স্পষ্ট করা সরকারের নীতি নির্ধারণী মহলের কাছে। সেই ধারণাটি স্পষ্ট হলে আমাদের কৃষক ভাইদের কি ধরনের সহযোগিতা দিতে হবে সেটি করা যাবে। আমরা সাধারণত যেটা করে থাকি যে আমরা এখন আমাদের রাজস্ব খাত থেকে অনেক রকমের প্রণোদনা দিই। আমরা দেখি যদি কোনো কৃষক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন, তাহলে আমরা বলে থাকি যে প্রণোদনার সময় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকাকে আমরা অগ্রাধিকার দেব এবং সেই অনুযায়ী তাদের পরবর্তী মৌসুমের ফসল উৎপাদন মৌসুমে তারা যাতে প্রণোদনার মাধ্যমে উপকরণগুলো পান, বীজ, সার বা কিছু উৎপাদন ব্যয়ের সহযোগিতা, সেগুলো আমরা করে থাকি। সেটা শুধু ধানের ক্ষেত্রে নয়, অন্যান্য ফসলের ক্ষেত্রেও সরকার এগুলো করে থাকে। তো সেই বিষয়গুলো কিন্তু বিবেচনা করার সুযোগ আছে। দুটি সুনির্দিষ্ট প্রস্তাব যেটি আনোয়ার ফারুক স্যার বলেছেন, এক হচ্ছে ধানের ক্রয় মূল্য বাড়ানো এবং সরাসরি কৃষকদের কাছ থেকে মাঠ থেকে সংগ্রহ করা, একদম সরাসরি মাঠ থেকে সংগ্রহ করা, এটি খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে শনাক্ত করা এবং তাদেরকে পরবর্তী যে প্রণোদনা, শস্য উৎপাদন প্রণোদনা, সেই প্রণোদনায় তাদের
সহযোগিতার যে পরিমাণ মানে সেটিকে তাদেরকে বাড়িয়ে দেয়, প্রায়োরিটিতে রাখা আর কি। জি, প্রায়োরিটি দেয়া, রাইট, আপনি যথাযথভাবে বলেছেন। তাদেরকে অগ্রাধিকার তালিকার মধ্যে আনা, তাতে অন্তত কৃষকের মধ্যে এরকম একটি ভরসার জায়গা তৈরি হবে যে সরকার আমাদের বিষয়গুলো দেখছে জি, এবং আমাদের পাশে আছেন। জি, এই এইরকম একটি, কেননা আপনি বলেছেন যে এই যে কোভিড এবং পরবর্তী ইউক্রেন যুদ্ধ, এত বড় বিপর্যয়ের মধ্যে, বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে বাংলাদেশের মানুষ যে একরকমের স্বস্তির জীবনযাপন করেছে, তার পেছনে এই যে কৃষির বিশাল নিরন্তর একটা ভূমিকা আছে, অবশ্যই অবশ্যই। জি, তার উৎপাদন বৃদ্ধি এবং বিশেষ করে আমাদের প্রধান খাদ্য চালের যে সরবরাহ, সেটি বৃদ্ধি, তার ক্রমবৃদ্ধি অব্যাহত থাকার কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে। এবং এর পেছনে নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সহযোগিতা রয়েছে, উপকরণ সহযোগিতা রয়েছে, কিন্তু সবচেয়ে কষ্টের কাজটা তো আমাদের কৃষক ভাইরাই করে থাকেন, তারাই করছেন মাঠে ময়দানে থেকে। তারাই করে থাকেন। কাজে প্রণোদনা দিলে, সহযোগিতার পরিধি বাড়ালে তাদের ক্ষেত্রেই আমাদেরকে এটি বাড়াতে হবে। এটি একেবারে আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি আমার মূল বলার কথা। জি, একটু আনোয়ার ফারুক সাহেব একটু অ্যাড করতে চান। জি, হামিদুর রহমান সাহেব যেটা বললেন যে প্রণোদনা দেওয়া উচিত পরবর্তী ফসলে, আমি প্রণোদনা দেওয়া উচিত এই জায়গায় একমত, কিন্তু আপনার পরবর্তী ফসলে প্রণোদনা দিয়ে আপনি ধানের অবস্থানটা থেকে উন্নতি করতে পারবেন না। আমি মনে করি যে যে প্রণোদনা দিবেন সেই প্রণোদনা এখনই দেওয়া উচিত, প্রাইস সাপোর্টটা দেওয়া উচিত কৃষকদের, কারণ হিট এফেক্ট তো একজন দুজন কৃষকের হয় নাই, একটা বিলে মাঠে হলে সব কৃষকই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আপনি বাজারে ধানের দামটা বাড়াইতেই হবে, এবং কৃষকের মাঠ থেকে যদি সরকার কিনে 3 লক্ষ টন 5 লক্ষ টন ধান কিনে দামের উপর কোনো প্রভাব ফেলবে না, অন্তত 20 থেকে 50 লক্ষ টন ধান কেনা হচ্ছে, তাহলে প্রভাব পড়বে। জি, আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। আমরা তো একদম মাঠ পর্যায় থেকে ডক্টর হামিদুর রহমানের বক্তব্য শুনলাম, আনোয়ার ফারুকের কথা শুনলাম। ওনারা দুজনই কৃষি, বিশেষ করে ধানের, বড় ধান এখন মাঠে আছে সেটা নিয়ে কথা বলেন। আমি যদি একটু অন্যদিকে যাই, যেমন আমি মানে পত্রিকার প্রকাশিত সংবাদ অনুযায়ী যে মাছের হ্যাচারি, সেখানে উৎপাদন কমে গেছে বা দাম অর্ধেক হয়ে গেছে, কারণ যারা নেয়ার কথা তারা এই গরমের কারণে নিচ্ছে না, পোনা উৎপাদন করতে পারছে না। পোলট্রিতে বড় সমস্যা হচ্ছে তীব্র গরমে মুরগি মারা যাচ্ছে। সামনে পবিত্র ঈদুল আজহা এবং সেটাকে কোরবানির ঈদ, সেটাকে সামনে রেখে গরু বা মানে পশুপালন যেটা হচ্ছে সেইখানেও একটা তাপমাত্রা একটা বড় নেতিবাচক প্রভাব ফেলছে। সেই জায়গাটা একটু আপনার কাছ থেকে শুনি তো, সেই খাতগুলার মানে এই পশুপালন, পোলট্রি, মাছের হ্যাচারি, মাছ, ওইগুলোতে কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আসলে অনেক সময় গুরুত্বপূর্ণ আলোচনা শুনি, কিন্তু আজকের আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আরো বেশি বলবো যে কৃষির যেখান থেকে সবচেয়ে বেশি নেতৃত্ব আসে সেটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়। এই দুই জায়গার দুইজন কথিত যশা ব্যক্তি আমাদের সাথে আছেন, ডক্টর হামিদুর রহমান এবং আনোয়ার ফারুক, এবং অত্যন্ত গুরুত্ব সহকারে তারা এই আলোচনাগুলো করেছেন। আমি এভাবে দেখতে চাই আসলে যে কৃষি আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা, কিন্তু সেই কৃষি দিনে দিনে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পতিত হচ্ছে। এবং সেখান থেকে যদি আমরা দেখি যে একসময় মনে করা হতো যে এই বড় মৌসুমের ধানটা অত্যন্ত স্টেবল একটা প্রোডাকশন এবং এই সময় ঝুঁকির সম্ভাবনা অনেক কম থাকে, কিন্তু এবার এসে আমরা দেখলাম যে হাওরের যে ফ্লাশ ফ্লাড বলি আর আগাম বর্ষা বলি, সেগুলোর হয়তো এক ধরনের ঝুঁকি রয়েই গেছে। তার পাশাপাশি কিন্তু মেইনল্যান্ডে যে বড় প্রোডাকশনটা হয় সেটাও কিন্তু এই হিটের কারণে সাংঘাতিক ঝুঁকির মুখে পড়েছে, এবং এটার যে একটা ইম্প্যাক্ট আমরা দেখবো সামনের দিনে, এতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি আরো দুটো যে সেক্টর, ফিশারিজ এবং লাইভ স্টক, বিশেষ করে পোল্ট্রির কথা বলেছেন, উল্লেখ করেছেন, এবং মাছের কথা উল্লেখ করেছেন। একটা হলো যে তার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, প্রতিদিনই কিন্তু বেশিরভাগ পুকুরে পানি দিতে হচ্ছে এখন এই গরমটাকে সহনীয় করার জন্য। আরেকটা যেটা বললেন যে পোল্ট্রির ক্ষেত্রে যে ব্রয়লার যেটা আমরা এখন বাজারে পাচ্ছি, বেশিরভাগ লোকের প্রোটিনের চাহিদা যে মিটিয়ে থাকে, সেই ব্রয়লার কিন্তু খুবই ঝুঁকির মুখে। আমি সরাসরি একটা ফার্মের সাথে জড়িত,
সেভ ব্রয়লার আমরা একটা ইউএসএইডি ফান্ডেড প্রজেক্টের আমরা তৈরি করছি। সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন আমি একটা খামারি থেকে খবর পাচ্ছি যে 2টো ফ্যান লাগানোর পরেও প্রতিদিনই বার্ড মারা যাচ্ছে এই গরমের কারণে। এবং আমি একজন সামান্য ইনভেস্টর হিসেবে সেখানে কিন্তু খুবই আতঙ্কিত। তাহলে যারা বিগ ইনভেস্টমেন্টে রয়েছে, যে সমস্ত ফার্মার বলি আর ব্যক্তি পর্যায়ে এবং ইন্ডাস্ট্রি পর্যায়ে, তারাও কিন্তু সাংঘাতিক ঝুঁকি। সুতরাং এই যে নতুন নতুন চ্যালেঞ্জের যে জায়গাটি, এটি কিন্তু কৃষিতে যোগ হচ্ছে এবং সেটা কিভাবে আমরা মোকাবেলা করব, সেটার জন্য কৃষক ভাইরা কিভাবে এগিয়ে আসবে, সরকার কিভাবে এগিয়ে আসবে, গবেষণা প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে আসবে, সেই চিন্তাটা কিন্তু করার এখনই সময়। আমি সামনের কৃষককে প্রণোদনা দেব নাকি এখনই কৃষককে প্রণোদনা দিতে হবে আমার কৃষি উৎপাদন টিকিয়ে রাখার জন্য, এটার জন্য যদি আমরা অনেক বেশি সময় নেই তাহলে কিন্তু আমরা আরো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হব। যেটা ডক্টর আনোয়ার ফারুক কিন্তু স্পষ্ট উল্লেখ করেছেন যে আমাদেরকে এখনই ভাবতে হবে যে আমাদের কোন কাজটা করার দরকার। তা আমি শুধু বড় ধানের কথা বলবো না, শুধু পোল্ট্রির কথা বলবো না এবং মাছের কথা বলবো না, সবগুলো বিষয়কে নিয়েই আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে এবং আমাদেরকে প্রস্তুত করতে হবে যে সামনের দিনগুলোতে আরো কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এবং সেই চ্যালেঞ্জ গুলো যেন আমরা মোকাবেলা করতে পারি তার জন্য প্রস্তুতি এখনই নিতে হবে। এবং তার জন্য মূল জায়গা হলো কৃষির গবেষণা আমাদের বাড়াতে হবে। আমরা অনেক জায়গায় গবেষণার টাকা বাড়াই, কিন্তু কৃষির গবেষণায় টাকা বাড়ানোর ক্ষেত্রে আমাদের কেন যেন একটা মনে হয় যে এটা না বাড়লেও হবে, সেই দিন বোধহয় এখন আর থাকছে না। উন্নত দেশে আমরা যেমন দেখছি, আমাদের দেশেও কৃষিকে যদি আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে কৃষিতে আমাদের যে বিনিয়োগ এটি বাড়াতে হবে, বিশেষ করে গবেষণায় বিনিয়োগ এবং এখানে যারা দক্ষ লোক রয়েছে তাদেরকে কাজে লাগাতে হবে। এবং তার আলোকে যদি আমরা কৃষিকে সামনে গড়ে তুলি তাহলে যে চ্যালেঞ্জ গুলো আমাদের সামনে আসছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং আমাদের যে বিপুল সংখ্যক জনগণ তাদেরকে এই কৃষির যে খাদ্য সেটি দিয়ে সিকিউর করতে পারবো। আমার কাছে মনে হয় ভাববার জন্য উপযুক্ত সময় এটি, এবং এটিএন নিউজ আওয়ার এক্সট্রা সেই ভাবনাটাকে অনেক সামনে নিয়ে এসেছে। জি, জনাব সাইদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। দুজন দর্শক আছেন অপেক্ষায়, তাদের প্রশ্ন নিয়ে আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি, প্লিজ বলেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষির উপর নির্ভর করে এই দেশের অর্থনীতি বা সব ধরনের নীতি দাঁড়িয়ে আছে। দেশের সব সেক্টরে সংগঠন আছে, যেমন গার্মেন্টস সংগঠন, ট্রাক মালিক সমিতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন, কৃষকের কোনো সংগঠন নেই কেন? জি জনাব আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন ফোনে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছি কাউখালী থেকে। জি খসরু ভাই বলেন। আমার প্রশ্ন হলো, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ফসল ফলায়, সেই কৃষক কি ফসলের ন্যায্য মূল্য পায়? মহাজনের যে নির্যাতন দৌরত্ব, সরকার কিন্তু তাদেরকে অনেকভাবে ভর্তুকি দিয়ে থাকে, সেই ভর্তুকি সঠিকভাবে তাদের পর্যায়ে পৌঁছায় কিনা তা মনিটরিং করার মতন কোনো বিষয় আছে কিনা? কৃষক কিন্তু আশায় বুক বাঁধে, কিন্তু সেই কৃষককে অনেক সময় মাল ফেলে দেখছি, তার ন্যায্য মূল্য পায় না বলে অনেক সময় তারা মাল উৎপাদন করে সেই মাল কিন্তু নদীতে ফেলে দেয়। এই বিষয়ে আলোচনা কি ভাবছেন? আমরা পরবর্তী বিরতির পর বিষয়টি জানতে চাইব। জি জনাব খসরু, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পরে আপনার এই শঙ্কা উদ্বেগটা নিয়ে আমরা অতিথিদের কাছ থেকে শুনবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম তীব্র তাপদাহে কৃষির বিপদ, কৃষকের বিপদ নিয়ে। জনাব আনোয়ার ফারুক, বিরতির আগে দুজন দর্শক প্রশ্ন করেছিলেন, আমি দ্বিতীয় প্রশ্নটা থেকে আসি। আপনি এই নিয়ে কথা বলেছেন,
কিন্তু এই যে কৃষকের ন্যায্য মূল্য পাওয়া না পাওয়া, এটা বছরের পর বছর ধরে শুনে আসছি। এই যে বড় ধান কয়েকদিন পরে ধান উঠলে পত্রিকায় নিউজ হবে যে এত মন 1 মণ ধান বিক্রি করে একটা ইলিশ মাছ পাওয়া যায় না, এরকম কথা। এবং এই যে তারা যে ন্যায্য মূল্য পায় না, সেটা ঠিকমতো মনিটরিংও হয় না। দর্শকদের প্রশ্ন এটা। আর আরেকজন বলেছিলেন যে বাংলাদেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষই সংগঠিত, কিন্তু কৃষকের কোনো ভয়েস নেই। আমরাও যে কালে ভদ্রে কৃষকদের কথা বলি, সবসময় মূলধারা গণমাধ্যমে আমরা কৃষকদের কথা আসলে বলি না, কারণ তারা হয়তো সত্যি সত্যি আজকের অনুষ্ঠানে তো সরাসরি কোনো কৃষক দেখছেন না, তার আসলে সারাদিন পরিশ্রম করে আসার সময় নেই। ফলে আমরা দর্শক বিবেচনায় তাদেরকে একটু আড়ালেই রাখি। সব মিলে যারা আমাদের পেটে ভাত জোগান তারা সবসময় বঞ্চিত হন সব বিবেচনায়। এটার দুটো কারণ। একটা হলো দেখেন যে আমি ওই মিঠাবাইন থেকে যে আলামিন সাহেব যে প্রশ্ন করছিল, আসলে এটা কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য জাতির জন্য। আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশ আসে এগ্রিকালচার থেকে। আয়ের চেয়ে বড় কত হলো আমাদের ফুড সিকিউরিটি এনশিওর করছে তারা, কিন্তু তাদেরই কোনো সংগঠন নেই, কোনো ভয়েস নাই। এই না থাকার কারণে একমাত্র সেক্টর যে প্রোডাকশান করে তার দাম নিজে নির্ধারণ করতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করতে হয়। আর বাকি সব সেক্টরে কিন্তু যে প্রডিউসার সে তার দাম নির্ধারণ করে, দাম ঠিক করে দেয়। কিন্তু এখানে হলো যে আমি প্রোডাকশন করে বসে থাকি, অন্যরা আসলে দাম হবে তাহলে হবে না। এটা হলো একটা দুর্ভাগ্য। এবং তাদের কোনো ভয়েস না থাকার কারণে আপনার সরকারের মূল্য নির্ধারণ বলেন, প্রণোদনা প্যাকেজ ডিসাইড করা বলেন, মূল্য নির্ধারণ বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, কোথাও কিন্তু কোনো ভয়েস তার। ইভেন সরকার যত পরিকল্পনা প্রজেক্ট নেয় সেখানেও কিন্তু কৃষকের কোনো মতামত প্রায়োরিটি থাকে না, মতামতই নেই। না থাকার কারণে কিন্তু প্রকল্পগুলো দেখা যায় যে প্রকল্প যখন শেষ হয়ে যায় এগুলো সাস্টেইন করে না, কারণ কৃষক তো এগুলো ওন করে না, তার যা ডিমান্ড সেটা তো সে ফুলফিল করছে না, মিলে না তো, প্যারালাল হয়। আমরা প্রজেক্ট করতেছি ঢাকায় বসে, মিনিস্ট্রিতে বসে, আমরা ডিজাইন করতেছি আইন কী হবে, নীতিমালা কী হবে, কিন্তু আসলে কি কৃষক কী চায় সেটা আমরা কতটুকু খেয়াল করি, এটা আমাদের একটা দুর্ভাগ্য। অথচ প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা কৃষক অঙ্গ সংগঠন আছে, পলিটিক্যাল লিডার্সরা সেটা রান করে, কোনো কৃষক সেখানে নাই। এইটা হলো আমাদের একটা দুর্ভাগ্য। আমরা বলবো যে আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে নেতৃত্ব পর্যায়ে ভয়েস তোলার মতো কৃষক নাই। আমরা বারবার বলছি কমিউনিটি অ্যাপ্রোচ ডেভেলপ করার জন্য, কমিউনিটি বেস যদি আমরা কৃষক সংগঠন করতে পারতাম, তারা কমিউনিটিতে প্রোডাকশন করে মার্কেটিং অ্যাক্সেসটা ডেভেলপ করতে পারতো, সেটা সরকারের করা উচিত। আর দ্বিতীয় প্রশ্নটি কাউখালীতে খসরু সাহেব যেটা করেছেন যে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, এটা তো একেবারেই সত্যি কথা, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে যে কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার একটা বড় কারণ হলো যে একটু আগে যেটা বললাম যে তাদের ভয়েস নেই, তার অ্যাক্সেস টু মার্কেট থাকে না, সুতরাং তার এটা নিয়ন্ত্রণটা তার হাতে থাকে না কখনোই। আর যেহেতু এটা বিক্রি হয়ে যাবে, তাকে যে দাম হয় সেই দামে বিক্রি করে দিতে হয়, তার এটা রাখার মজুত করার মতো সুযোগও নাই। আমি অতি সম্প্রতি একটা উদাহরণ দিই, আমি একটু ঝিকর গাছে গিয়েছিলাম ফুলের বাজার দেখতে কোনো একটা কারণে, অন্য একটি প্রোগ্রামে। এই দুদিন আগে যে ফুল 40 টাকা 50 টাকা গোলাপ বিক্রি হয়েছে, আমি ওই দিন বাজারে গেলাম সকালে, খুব ভোরে মার্কেটে যে কৃষক ফুল নিয়ে আসে, জিজ্ঞাসা করলাম কত, খুব ভয়ে ভয়ে দাম জিজ্ঞাসা করছিলাম যে ফুল কিনবো, তো বলে স্যার 50 টাকা। তাই আমি ভাবলাম কি 50 টাকা পার পিস, বলে না স্যার 100টা 50 টাকা, মানে এক বান্ডেল ফুলের দাম, গোলাপ ফুলের দাম 50 টাকা। তো যেই দেশে যে এক বান্ডেল ফুল 100টা ফুল 50 টাকায় বিক্রি হয়, তার মানে বুঝতে হবে যে আমরা কত মানে মানসিকতার দিক দিয়ে কত দরিদ্র। তাহলে একটা কৃষক কেন গোলাপ করবে যে 50 টাকা 50 পয়সা করে একটা ফুল বিক্রি করতে হবে, তাহলে তার প্রফিট আসবে কোথেকে? তাকে হয়তো বছরে 2 দিন 4 দিন বেশি দামে বিক্রি করবে, এই জন্য করবে, সেটা হচ্ছে না। আর খসরু সাহেব দ্বিতীয় যে প্রশ্ন করছেন যে আপনার ভর্তুকির বিষয়টা আমি মনে করি যে সরকারের অনেক স্টেবল সিস্টেম। ভর্তুকির প্রধান যেটা যাচ্ছে আমার ফার্টিলাইজারে ইস ইকুয়াল ফর অল, মাঠে সব কৃষক একইভাবে পাচ্ছে। সো এখানে যদি এই ভর্তুকির আজকে না থাকতো তাহলে হয়তো আমাদের কৃষি করাই সম্ভব হতো না। ইরিগেশনে আমরা ভর্তুকি দিচ্ছি, সেটাও কমন, মাঠে যারা চাষ করছেন সবাই পাচ্ছেন। বীজের ভিতরে ভর্তুকি আছে, 0 ট্যাক্সে বীজ আমদানি হয়, এই জন্য বীজের দাম অনেক কম, না হলে তো আরও বেশি হতে পারতো। এখানেও ভর্তুকিটা সবার জন্য কমন, কৃষকের জন্য। মেকানাইজেশন সরকার ভর্তুকি দিচ্ছে, এটাও কৃষকদের জন্য ওপেন আছে, যেই সুযোগ নিতে পারেন। সো ভর্তুকির সাইডটা বাংলাদেশে অনেক বেটারলি ম্যানেজমেন্ট হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই দামের ব্যাপারটা আমি যেটা বললাম যে কৃষক 10 টাকা পাইতে গেলে মনে হয় যেন আমাদের একেবারে খুব কষ্ট লাগছে। যেমন অতি সম্প্রতি একটা নিউজ এসেছিল যে 30 টাকায় মুন্সিগঞ্জ আলু বিক্রি হচ্ছে, ঢাকায় কেন 57 টাকা। কৃষক এত টাকা 15 টাকার আলু 30 টাকা বিক্রি করে কৃষক খুব লাভবান হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে না, এটা সঠিক না। 15 টাকা যে আপনি দাম নির্ধারণ করলেন কিসের ভিত্তিতে? বৈরী আবহাওয়ার জন্য এবছর আলুর ফলন কম হয়েছে, কৃষকের কোনো কোনো এলাকায় 2 বার চাষ করতে হয়েছে, 2 বার বীজ বপন করতে হয়েছে, তার যে এক্সট্রা খরচ হয়েছে সেটা কি আপনি ক্যালকুলেশন করেছেন? সেটা করেন নাই। দেরিতে যারা রোপণ করেছে তারা যে সময় পেয়েছে সেখানে কাঙ্ক্ষিত ফলন পায়নি, যেখানে শতাংশে 4 মণ পাওয়ার কথা সেখানে 2 মণ পেয়েছে, অপরিপক্ক পেয়েছে, তাতে করে কিন্তু তার ফলন অনেক লস হয়েছে। কিন্তু আপনি ধরেন কি যে শতাংশে 4 মণ হবে, আমার এই পরিমাণ ফার্টিলাইজার এভারেজ করে আপনি দাম ধরে দিচ্ছেন, কিন্তু মাঠে কিন্তু তা বলে না
কোথাও ইরিগেশন বেশি লাগছে, কোথাও কম লাগছে, কোথাও সার বেশি লাগে, কোথাও কম লাগে, কারণ আপনি তো জমিতে মানে প্রকৃত খরচটা তো হিসাব করতে হবে, হিসাব করা যায় না, কৃষকের সাথে পরামর্শ করে না, খরচটা হয় না। সেজন্য আমি মনে করি যে ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি মনে করি যে কৃষকের যদি 10 টাকা বেশি দাম প্রফিট করে সেটা কিন্তু দেশেরই লাভ, কারণ এই টাকাটা গ্রামে থাকবে, ওই কৃষক তার ছেলে মেয়েরে ভালো লেখাপড়া, ভালো খাবার দেবে, নিউট্রিশন দেবে, এই টাকাটা পাচার হয়ে যাবে না, এটা নিশ্চিত থাকে। সুতরাং এই জায়গাটাতে আমাদের যে সাইদুর রহমান সাহেব বলছিল যে আমাদের বড় চ্যালেঞ্জ, আসলে বড় চ্যালেঞ্জ হলো টু এনশিওর ফেয়ার প্রাইস ফর দ্য ফার্মার্স। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান। যেই বিষয়টা হলো যে এইবার যে তীব্র তাপপ্রবাহ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা কিন্তু দেখছি গত কয়েক বছর ধরেই এই যে তাপমাত্রা বেড়ে যাওয়া এবং সেটা অনেক লম্বা ডিউরেশন ধরে থাকা, এই প্রবণতা কিন্তু বাড়ছে, এবং ক্লাইমেট চেঞ্জের যেই প্রবণতা তাতে আমরা ধরে নিচ্ছি যে আগামী কয়েক বছরও এই প্রবণতা সামনের দিনগুলিতে চলবে। ফলে আমাদের এখনই আসলে এই সময়টা সম্পর্কে একটু সতর্ক হওয়া দরকার যে আমরা কীভাবে কৃষকদেরকে আগে থেকে সাবধান করা বা সুরক্ষা দেওয়া, সেই ক্ষেত্রে পরামর্শ কি আপনার? এই ক্ষেত্রে আগে থেকে সাবধান করা বা সুরক্ষা দেওয়া, এই প্রসঙ্গটা আমরা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের যে পরম্পরা, তার থেকে এই যে সূর্যের তাপ বৃদ্ধি বলি বা আপনার এই বৈশাখ মাসে এসে আমাদের খরার তীব্রতার কথা বলি, সেগুলো বাড়ছে এবং বেড়েই চলেছে। তো এর জন্য আমাদের ডক্টর সাইদুর রহমান খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গবেষণা ক্ষেত্রে আমাদের আরো অনেক বিনিয়োগ করা দরকার, এবং এই সময়ে যেসব ফসল হয় তাদেরকে আরো কিভাবে অধিকতর খরা সহিষ্ণু করা যাবে বা এগুলোকে কিভাবে আরো অ্যাভয়েড করা যাবে সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। আমাদের কৃষকদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের এখনো বেশিরভাগ সেচ যন্ত্র, আমরা জানি যে এই শুকনা মৌসুমে আমাদের চাষাবাদের একটা বড় খরচ হচ্ছে সেচ, এটি বিদ্যুৎ বা জ্বালানি তেল নির্ভর, কিন্তু বাংলাদেশে আমাদের এই সেচ যন্ত্রগুলোকে আপনার যে সৌর সোলারে যদি যেতে পারে তাহলে খরচটা একটু কমে যাবে, তাহলে আমাদের উৎপাদন খরচ অনেক কমে যাবে এবং সেই ক্ষেত্রে কৃষকরা লাভবান হতে পারবে। আপনি শুধু ধানের কথা আমরা আলাপ করলাম, কিন্তু এই মৌসুমের আমাদের আরো গুরুত্বপূর্ণ সব ফসল রয়েছে, তার মধ্যে আম, লিচু এবং অন্যান্য শাকসবজি রয়েছে। আপনারা জানেন যে আমার বাড়ি যে এলাকায় চুয়াডাঙ্গা জেলা সবসময় চরম ভাবাপন্ন, আমাদের একটানা 7 দিন ধরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা গেছে। তো আমি এই সময়ের মধ্যেই 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চুয়াডাঙ্গাতে অবস্থান করেছি। করার সময় আমি দেখেছি কৃষকদের উদ্বেগ, উৎকণ্ঠা, কষ্ট, এমনকি আমের যে বিপুল পরিমাণ যে বাদ ড্রপিং, লিচু ড্রপিং, এগুলো ঘটছে, কারণ সবাই পরিমিত পরিমাণ সেচ দিতে পারছে না, সেই বিষয়গুলো ঘটছে। তো এটা তো জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জটা আমাদের আসলে সামনে আরো বেশি করে ভাবাবে, আমাদেরকে আরো অনেক বেশি ভাবাবে এবং তার সাথে আমাদের সহনীয় হতে হবে। আর সেই ক্ষেত্রে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এসেছে যেটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কৃষির ভবিষ্যতের জন্য, সেটি হলো কৃষকদের ভয়েস রেজ করার মতো তাদের কোনো প্রাতিষ্ঠানিক সংগঠন নেই। আমরা রাষ্ট্র এটা চাই কিনা সেটা নিয়ে আমার কাছে একটা ঘোর সন্দেহ আছে, কেননা কৃষকরা যদি সত্যি সত্যি সংগঠিত হতে পারে তাহলে কিন্তু আমাদের যে তারা যে অনেক অনাচার যেটা নীরবে তাদের সহ্য করতে হয়, সেই জায়গা থেকে সেই বিষয়গুলোর উপরে অনেক প্রভাব পড়বে। আমাদের ডক্টর সাইদুর রহমান শুধু আমাদের ফসলের ক্ষেত্রের কথা বলেননি, তিনি লাইভস্টক ফিশারিজ এর কথা বলেছেন। সেই সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে বাজার ব্যবস্থা বাংলাদেশের, এটা নিয়েও এক ধরনের গবেষণা। আজকে বোধহয় আর যেতে পারবো না, আমাদের একটু বিরতি সময় হয়ে গেছে, আমরা আরেকদিন এই বাজার ব্যবস্থা নিয়েই শুধু কথা বলবো। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, অনুষ্ঠানের শেষ বিরতি, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, অল্প একটু সময় আছে। আমি ডক্টর মোহাম্মদ সাইদুর রহমানের কাছ থেকে মানে বিস্তারিত শুনতে পারবো না আজকে। আপনি আপনার প্রথম বক্তব্যে আপনার গবেষণার বিনিয়োগের কথা এবং চ্যালেঞ্জের কথা বলছিলেন। ঠিক কী ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে, এই তীব্র তাপ যেই প্রবণতা চলছে সামনের দিনগুলোতে চলবে, কী ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হতে পারে, আশঙ্কাটা কি? হ্যালো, আপনাকে ভালো শুনতে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু ভালো শুনতে পাচ্ছি না। আপনার হেডফোনটা বোধহয় একটু সরে গেছে, একটু চেক করে নেবেন। খুবই লো। এখন শুনতে পাচ্ছি, জি প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কথা আপনি বললেন যে কি ধরনের নতুন আছে, আমার কাছে মনে হয় যে সবটা যে আমরা জানি তা না। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে পরিমাণ তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটি আসলে প্রত্যাশিত ছিল না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এরকম আরো অনেক ধরনের চ্যালেঞ্জ হয়তো আমাদের সামনে আসবে। যেমন আমরা করোনার সময় এক ধরনের দেখলাম, এবং কৃষির ক্ষেত্রে যদি এই ধরনের বিশেষ কোনো মরক বলি, অথবা রোগের প্রাদুর্ভাব বলি, অথবা এরকম তাপমাত্রা বলি, সেই বিষয়গুলো ক্লাইমেট চেঞ্জের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক যেটা ঘটবে আমাদের সামনে, সেগুলো আমাদের আসলে ফোরসি করার দরকার। আমি জানি না সেটা এক্স্যাক্টলি কোনটা, কিন্তু আমি এটা বুঝতে পারি যে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় যে আমাদের সেটি নিয়ে ভাবার দরকার। আমি গুরুত্ব দিচ্ছি আবারও আরো বেশি গবেষণায়। জি শিওর। আমরা জানি যে কৃষি বিপণন অধিদপ্তরে আমরা দেখলাম যে 40 জনের মতো নতুন কৃষি বিপণন কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হলো তারা, এবং তারা মাঠ পর্যায়ে কাজ করবে। তাদের মাধ্যমে বাজার ব্যবস্থাপনার বিষয়টিও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেমনটি ডক্টর হামিদুর রহমান সাহেব বলছিলেন। জনাব সাইদুর রহমান, আজকে আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচনা চালাতে পারবো না, কিন্তু আসলে অনেকগুলো বিষয় এখন আলোচনা। জাস্ট অ্যাড করতে যে একটা কথা, একটা হলো যে একটা গবেষণা করে আমরা নতুন জাত করব, আসবে সেটা সব, ইমিডিয়েট আমার কি করণীয়? হ্যাঁ, আমরা মনে করি ইমিডিয়েট করণীয় ভিতরে হলো যে আমার ক্রপিং ক্যালেন্ডারটা চেঞ্জ করা যায় কিনা, যে ধান 15-20 দিন আগে করা বা 15-20 দিন পরে করা, টেম্পারেচারটাকে অ্যাভয়েড করার জন্য, অথবা বলছিলেন যে 15 দিন আগে যদি করা যায়, বা নতুন নতুন জাত, যেমন যেটা খরা সহিষ্ণু, যেমন আমি যদি ভুট্টা আবাদটা বাড়াতে হবে, আমি তিল করতে পারি, সূর্যমুখী করতে পারি, ওই জাতগুলোকে তাড়াতাড়ি আরো বেশি করে এই জায়গায় একটু মনোযোগ দিতে হবে জরুরি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। যারা কষ্ট করে ফসল ফলাচ্ছেন আমাদের জন্য, এই রোদে ঘামে ঝড় বৃষ্টিতে, তাদের জন্য ভালোবাসা।